নমো তাচ্ছা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমরা কোন জায়গা পর্যন্ত আলোচনা করছিলাম? এই পতিত্ব সমুৎপাদ নাকি পুরো শেষ? হ্যাঁ, এটা শেষ করা হয়েছে। তারপরে হচ্ছে যে 3 নাম্বার বানতে পড়বে কেউ? না, পড়তে হবে না এটা। অমিতা বড়ুয়া তো এটা জানেন। 3 কাল মানে অতীতকাল, 3 কাল বলতে অতীতকাল, বর্তমান কাল আর ভবিষ্যৎ কাল। অতীতকালে অতীতের মধ্যে বলেন অতীতের মধ্যে কি কি? অতীতের মধ্যে থাকবে যে আপনার অবিদ্যা সংস্কার, অবিদ্যা সংস্কার, তারপর তৃষ্ণা উপাদান ভব। আর বর্তমান? এগুলো। আর বর্তমানটা হবে যে ওই বিজ্ঞান নামরূপ, তারপর সরায়তন স্পর্শ বেদনা। তারপরে ভবিষ্যৎকাল? ভবিষ্যৎকালেও বলতে এগুলো থাকবে ওই এই ভবিষ্যৎকাল হবে জন্ম, জাতি, জরা, মরণ, এগুলো বলতে। এগুলো আবার ওইখানে ওই বিজ্ঞান নামরূপ উৎপন্ন হবে না বলতে, এখানে বিজ্ঞান নামরূপ সরায়তন স্পর্শ বেদনা। যেটা আগে যেটা প্রথমে যেটা বলছেন ওটা আবার ভবিষ্যতেও সেটাই জমা থাকবে আবার। হ্যাঁ, বলে এটা অবিদ্যা সংস্কার, তৃষ্ণা উপাদান ভব। এটা অতীত। তারপরে দ্বাদশ অঙ্গ, এইটা এতক্ষণ আমরা যেগুলো পড়ে আসছি দ্বাদশ অঙ্গ, এটা প্রত্যেকটা লাইন গুলোকে অঙ্গ অঙ্গ ভাবে ভাগ করছে। বিংশতি আকার। বিংশতি আকারটা হবে যেমনটা ওই রূপ অতীতকালে, অতীতের মধ্যে যেগুলো আছে অবিদ্যা সংস্কার, তৃষ্ণা উপাদান ভব। তারপর ওই বর্তমান, এখানে 5টা। তারপর বর্তমানীয় হবে যে আপনার না বিজ্ঞান নামরূপ সরায়তন স্পর্শ বেদনা 10টা। তারপর আবার বর্তমানটা ধরতে হবে, ওইটাও অবিদ্যা সংস্কার, তৃষ্ণা উপাদান ভব। তারপর ভবিষ্যৎটা হবে যে বিজ্ঞান নামরূপ সরায়তন স্পর্শ বেদনা। এভাবে মানে 20 আকারে 20টি পদ ইয়া করছে। অতীতের পঞ্চহেতু, বর্তমানে ওই পঞ্চহেতুর কারণে পঞ্চফল, আবার বর্তমানের পঞ্চহেতুর কারণে ভাবিকালের আবার পঞ্চফল। এইটা হচ্ছে 20 আকার। হ্যাঁ বানতে এটা 20 আকার। তারপরে হচ্ছে যে ত্রিসন্ধি। ত্রিসন্ধি হবে যে এখানে ত্রিসন্ধি সংস্কার আর বিজ্ঞানের সংযোগে অতীত থেকে বর্তমান জন্মের সংযোগ, এরকম হবে না মানতে? এটা সংযোগ, অর্থাৎ সংস্কার উৎপন্ন হয়ে বলে সংস্কার উৎপন্ন হয়ে এখানে বিজ্ঞান, আমাদের আমরা যে প্রতিসন্ধি বিজ্ঞান হয়ে জন্ম মানে জন্ম সংযোগ করি, প্রতিসন্ধি বিজ্ঞান অতীত থেকে বর্তমান জন্মের সংযোগ হবে আর কি। এনি বলো ত্রিসন্ধি।
একটা সংস্কার হবে, একটা সংস্কার বিজ্ঞান, আর একটা দুই হবে যে বেদনা তৃষ্ণা, এটা ফল থেকে আবার কারণ তৈরি হবে। আর একটা হবে যে জাতি জাতি, মনে হয় বর্তমান থেকে ভবিষ্যৎ জন্মের সংযোগ। এনে বলো ত্রিসন্ধি। আমি পারবো না। সন্ধি মানে সংযোগ। আমরা অতীতে যে অবিদ্যার কারণে সংস্কার করে আসছি, তো এটার পরে তো বিজ্ঞান সংস্কারের প্রত্যেক কারণে বিজ্ঞান উৎপন্ন হচ্ছে, মানে এটা সংযোগ হচ্ছে আর কি। এটাকে সন্ধি মানে তো সংযোগ হবে না? সন্ধি মানে সংযোগ, একটা অতীতের সংযোগ, এটা এক সন্ধি। হ্যাঁ, অতীতের গুলো এটা এক, অতীতের কারণে বর্তমানে হয়েছে, আবার বর্তমানের কারণে আবার ভবিষ্যৎ হবে। তো ওই ভবিষ্যৎটাই আবার অতীত, এভাবে ত্রিসন্ধি। তারপরে চারি সংক্ষেপ। চারি সংক্ষেপে কি জানছিলাম যে আমরা, এটা চারি সংখ্যাটাকে আমরা ওই আগে এটা ইয়ে করছিলাম মনে হয়, মানে 12টি আছে না দ্বাদশ, এটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। যেমন অতীতের কারণ হচ্ছে যে ওই অবিদ্যা সংস্কার, আর বর্তমান ফল হবে যে বিজ্ঞান বেদনা। অবিদ্যা তৃষ্ণা, অবিদ্যা সংস্কার, অবিদ্যা, এগুলা না, ওইটা হবে যে অতীতের পঞ্চহেতু, বর্তমানের পঞ্চফল, বর্তমানের পঞ্চহেতু, ভাবিকালের পঞ্চফল, এগুলো হচ্ছে চারি সংক্ষেপ। এগুলো চারি সংক্ষেপ না? তারপরে যদি সেটা চারি সংক্ষেপ হয়, ত্রিসন্ধিটা এটা মিলে নাই আপনাদের তো। ত্রিসন্ধি বলো। ত্রিসন্ধি কোনগুলো হবে যে? বানতে এটা আমিও পারতেছি না, এটা আমরা আগের বারও এটা ত্রিসন্ধিটা মিলাতে পারিনি। 3 কাল, দ্বাদশ অঙ্গ, চারি সংক্ষেপ ওগুলা পর্যন্ত পারছি, ত্রিসন্ধিটা কিন্তু এটা মিলানো হয়নি। ত্রিসন্ধিটা দেখে ফেলতে হবে তাহলে। ত্রিসন্ধিও সেম বিষয়, অতীতের বিষয় এবং বর্তমানে করা, আবার বর্তমান থেকে ভবিষ্যৎ, এভাবে পুরো বিষয়কে কেন্দ্র করে এই ত্রিসন্ধি, একটার সঙ্গে একটার সংযোগ, এটাকেই ত্রিসন্ধি বলা হয়। আমরা যেটা চারি সংক্ষেপ বলছি ওটাই ত্রিসন্ধি, ওটাই চারি সংক্ষেপ, ওটাই আবার 3 কাল, এগুলোকে বিভিন্ন নামে ডাকা হচ্ছে আর কি। আর সবগুলো একই তো, দেখো না, সবগুলো একই জিনিস, যে অতীতের পঞ্চহেতু, বর্তমানে পঞ্চফল, এগুলোও কিন্তু একই কথা, সবগুলো একই জিনিস। বিংশতি আকার, ত্রিসন্ধি ও চারি সংক্ষেপ। তারপরে ত্রিবৃত্তটাও কিন্তু ঘুরে ফিরে একই কথা। ওই মূলত ওই দ্বাদশ প্রতীত্ব সমোৎপাদ নীতিকে বিভিন্ন আকারে দেখানো হয়েছে আর কি।
তারপরে তারপর ত্রিবৃত্ত বানতে ত্রিবৃত্ত, এই তো ত্রিবৃত্ত তো ইয়া হলো, ত্রিবৃত্ত হচ্ছে যে নিচে আছে, ক্লেশ বৃত্ত বলা হয় অবিদ্যা তৃষ্ণা উপাদানকে। তারপরে কর্মবৃত্ত বলা হয় ভবের কর্মভব নামক একাংশ ও সংস্কার, একাংশ ও সংস্কার, এটাকে কর্মবৃত্ত বলা হয়। এটা বুঝেন কর্মবৃত্তটা? যেটা অবিদ্যার কারণে যেটা ঘুরে ঘুরে সংস্কার হয়ে যেগুলো মানে হয়ে কর্ম মানে একের পর একটা একবার এক মানে উৎপন্ন হচ্ছে, আমরা যে কর্মগুলো করতেছি এগুলো না কর্মবৃত্ত। হ্যাঁ ঠিক আছে, যেগুলো আমরা কর্ম করতেছি নতুন করে এগুলো কর্মভব এবং একাংশ সংস্কার নামক একাংশ সংস্কার, সংস্কারও বলা যেতে পারে এটা আর কি। তারপরে বিপাক বৃত্ত হচ্ছে যে ভবের উৎপত্তি ভব নামক অপরাংশ ও অবশিষ্ট অঙ্গসমূহ। মূলত এখানে ওই প্রত্যেকটা জায়গাতে পতিত্ব সমুৎপাত নীতিকেই বিভাজন করে করে ইয়া করা হয়েছে। ত্রিবৃত্ত বললেও সেটা, আর চারি সংখ্যা বললেও সেটা, ত্রিসন্ধি বললেও সেটাই, ত্রিবৃত্ত বললেও এই পতিত্ব সমুৎপাত নীতিরই কথা। আবার মূল হিসাবে ধরলে দুইটা মূল, অবিদ্যা ও তৃষ্ণা। অবিদ্যা তৃষ্ণার মধ্যে পুরাটা, এটা দ্বিমূল। জানতে ওই ত্রিসন্ধি নিয়ে একটু ইয়াতে চ্যাট জিপিটিতে দেখছি যে এখানে একটা মানে একটা লেখা দিছে, এটাকে পড়বো। আমরা বলছি যে এটা থেকে কোনো ব্যতিক্রম আছে? ওইটার মতনই আর একটু বিস্তারিত আর কি জানতে। বলেন। ত্রিসন্ধি কেন সন্ধি বলা হয়? এখানে সন্ধি শব্দটির অর্থ যোগসূত্র, যেটা এখন আপনারা বলছেন। পতিত্ব সমুৎপাদের 12টি নিদানের মধ্যে 3টি নির্দিষ্ট নিদানের মিলনস্থলকে ত্রিসন্ধি বলে। এরাই সংসার চক্রের মূল চালিকা শক্তি। প্রথম সন্ধি হচ্ছে সংস্কার ও বিজ্ঞান। এটা হচ্ছে অতীত ও বর্তমান জীবনের সংযোগ। এটার কাজ হচ্ছে গিয়ে অতীতে ক্রিয়া সংস্কার বর্তমান জন্মের প্রথম চেতনার সত্য হয়। বেদনা ও তৃষ্ণা বর্তমান জীবনের অভিজ্ঞতার পরিণতি। বর্তমান অনুভূতি থেকে ভবিষ্যতের আকাঙ্ক্ষা উৎপন্ন হয়। ভব ও জাতি বর্তমান ও ভবিষ্যৎ জীবনের সংযোগ। বর্তমান কর্মের সঞ্চয় ভবিষ্যতের পুনর্জন্মের কারণ হয়। ঠিক আছে, তো আমরা যেটা বলছি সেটাই। এরপরে এনি বান্তে এরপরে এরপরে তো বান্তে 3 কাল দ্বাদশ অঙ্গ এগুলো আর পড়তে হবে?
তাহারা কি প্রকারে হয়? এটা তো কালকে আলোচনা করা হয়েছে, আর তো আলোচনা করার দরকার নেই মনে হয়। তারপর এদিকে এসে আছে যে স্মারকগাথা একটা আছে। স্মারকগাথা তো দরকার নেই। এগুলা বুঝলে স্মারকগাথাটা ছিন্ন হয়ে যায় যবে সেই দুই মূল, মানে অবিদ্যা ও তৃষ্ণা যদি এগুলো ছিন্ন হয়ে যায়, তার সঙ্গে রুদ্ধ হয় তার বৃত্ততয়। আমরা 3 কর্মবৃত্ত, বিপাকবৃত্ত, ক্লেশবৃত্ত করছি যে এগুলোও ছিন্ন হয়ে যায়। কিন্তু সদা জরা মৃত্যু মূর্ছায় পীড়িত, সত্যদের আভাসাদি হলে উৎপাদিত, পুনরায় অবিদ্যাও হয় প্রবর্তিত। কিন্তু যদি উল্টা হয় তাহলে ওই জরা মৃত্যু এগুলো আবার ওই যেটা মূল চক্র আমরা পড়ে আসছি, যেটা ওই চক্র এটা চলতে থাকবে, উৎপাদিত হবে, পুনরায় অবিদ্যাও হয় প্রবর্তিত। তাইলে অবিদ্যা কোত্থেকে হয়? এই সিস্টেমের মধ্যে ক্রমান্বয়ে আবার অবিদ্যা হয় আর কি। অবিদ্যাকে এখানে ফার্স্টে দেখানো হয়েছে না? আবার যদি বলা হয় অবিদ্যা, তাহলে কোত্থেকে আসছে এখন বের করতে পারবা? উপাসিকা অমিতা বড়ুয়া, অবিদ্যা কোত্থেকে আসছে বের করতে পারবেন এখন? অবিদ্যা যেগুলোর কারণে আমরা মনে করেন অবিদ্যার কারণে সংস্কার হয়েছে, সংস্কারের পরে আমরা এইভাবে যেভাবে মানে আবার জন্ম জরা মৃত্যু এগুলো করে আবার পুনরায় যখন আমরা প্রতিসন্ধি বিজ্ঞান হয়ে যখন আমরা মানে প্রতিসন্ধি নিয়ে জন্মগ্রহণ করছি, তখন আবার অবিদ্যা গুলো শুরু হয়েছে বেদান্ত অবিদ্যা থেকে। দিবেন বাবু বলেন তো অবিদ্যাটা আবার কোত্থেকে আসছে? আশাবাদী হলে উৎপাদিত। আশাবাদী বলতে আসক্তি গুলো যখন আবার উৎপন্ন হয় তখন অবিদ্যাও উৎপন্ন হয়। বলেন দিবেন বাবু কোত্থেকে আসছে আবার অবিদ্যাটা? এনে বলো। ভান্তে আসব হচ্ছে, অর্থাৎ এই অবিদ্যাটা আবার কোত্থেকে আসছে এটার ইয়াটা হচ্ছে, অর্থাৎ আমরা যে কর্মটা করি ওই কর্মটা যদি আমাদের ভবাঙ্গের মধ্যে যদি ফল না দিয়ে যদি সুপ্ত ভাবে যদি থাকে, এটা তো অবশ্যই থাকবে যে আমরা যে কর্মগুলা করি ওইটা যখন আবার যখন সুযোগ পাই, বা এখানে বলছে যে আসব মানে তো আসক্তি, ওটা যদি যখনই আবার সুযোগ পাই তখনই এই অবিদ্যাটা আবার পুনরায় আবার জেগে উঠবে, অবিদ্যাটা আবার পুনরায় উৎপন্ন হবে। ওই যে আমরা যেটা সংস্কার জমায় রাখছি, ওই সংস্কার জমানোর সঙ্গে আমি অবিদ্যা সহ জমাইছি না? অমিতা বড় বুঝছেন? আমার ওই চিত্তের মধ্যে অবিদ্যা সহ আমি একসঙ্গে যুক্ত করে রেখেছিলাম, তো ওটাই অবিদ্যা। আর আমরা পূর্বেই বলছি অবিদ্যা যদিও বা এখানে এককভাবে বলতেছি, এককভাবে অবিদ্যা কখনো তার অস্তিত্ব পায় না, বুঝছেন? আমরা মোহচিত্তকে একমৌলিক হিসেবে দেখেছিলাম, একমৌলিক হিসেবে মোহচিত্ত পড়েছিলাম, মনে আছে? কিন্তু একমৌলিক ওই এক দৃষ্টিতে একমৌলিক, লোভ দেশ মোহ হেতু হিসাব করলে ওকে এক হেতুক বা একমৌলিক বলা হয়। কিন্তু সর্বচিত্ত সাধারণ চৈতসিক ছাড়া এই অবিদ্যারও কোনো অস্তিত্ব নাই। সহ সর্বচিত্ত সাধারণ চৈতসিক অবিদ্যা এই 7টা তো 8টা তো আছেই, এছাড়া আরো যেগুলো যেগুলো থাকা প্রয়োজন সেগুলো থাকবে।
আচ্ছা, তারপর হচ্ছে যে পুনরায় অবিদ্যাও হয় প্রবর্তিত এ পর্যন্ত। এই রূপে অবিচ্ছিন্ন আদি বিরহিত, এই রূপে অবিচ্ছিন্নভাবে, ছিন্ন না হয়ে অবিচ্ছিন্নভাবে আদি বিরহিত, আর আদি খুঁজে পাওয়া যায় না। ত্রিভুম ত্রিবৃত্ত, ত্রিভুম বলতে ওই যে ত্রিসন্ধিটা। না বান্তে, ত্রিভুম মানে ত্রিভুমের কথা বলতেছে। এই ত্রিভুমের কামভূম, কথা, হ্যাঁ ত্রিভুম, হ্যাঁ, ত্রিভুম মানে কামভূমি, রূপভূমি, অরূপভূমি। আর ত্রিবৃত্ত, না, ত্রিভুম বলতে এখানে আমরা সেই কামভূমির কথাগুলো এখানে পড়ি নাই। এখানে কামভূমি, রূপভূমি এই জাতীয় কোনো কথা আসা নাই। পুরা এই কলামের মধ্যে কোনো কিছু এই জাতীয় কথা আসছে? আসা নাই। এটা ত্রিসন্ধিকে এভাবে লিখছে। আর তুমি ত্রিভূমি বানাইলেও বা সংসার বানাইলেও, সংসার বললেও অযুক্তি নাই, ওখানে ঘুরে ঘুরে থাকার ব্যাপার। ত্রিভুম ত্রিবৃত্ত ভূত কার্যকারণ, কার্য ও কারণ, অর্থাৎ এখানে তোমার এই পুরোটা এই দ্বাদশ প্রতীত্ব সমুৎপাত নীতির ব্যাপারই এই পুরো গাথাতে। আমরা আগে ত্রিভূমি নিয়ে আলোচনা করছিলাম, আগের বার পড়ছিলাম যে তখন। আচ্ছা, তারপরে ত্রিবৃত্তভূত কার্য ও কারণ মহামুনি করেছেন বিশদ বর্ণন। তারপর হচ্ছে প্রস্থান নীতি। প্রস্থান নীতি এখানে আমরা 24 প্রকার এগুলো তো পড়ছি। এখন যেখানে এগুলোর আলোচনা আছে যে কোন জায়গায় আলোচনাটা কত পৃষ্ঠায় দেখো তো এনে। প্রত্যয়ের প্রত্যয়ের সঙ্গে পার্থ বর্ণনা 250। 263 পৃষ্ঠা, 262 পৃষ্ঠা প্রস্তাব নীতির গুলো আছে তো, 262 থেকে। ভান্তে, আমরা তো এখানে বলছি যে অবিদ্যা এটা অতীতকালে। হ্যাঁ বলে, তাহলে এখানে যে পুনরায় অবিদ্যা হয় প্রবর্তিত, তাহলে এখানে অবিদ্যাটা আসছে কেন আবার? এনে এটা পরিষ্কার করো তো। কোন লাইনটা? পুনরায় অবিদ্যা হয় প্রবর্তিত। অর্থাৎ আমরা এখন যেটা আলোচনা করছি, আমি আলোচনা করছি, এটা বুঝতে পারে নাই, এটা আবার পরিষ্কার করতে হবে। ঠিক আছে, অবিদ্যাটা কেমনে আবার পুনরায় আসে এটা। এটা তো অতীতকালে আমরা পাচ্ছি অবিদ্যাটা, তাহলে এখন আবার মানে বর্তমান কালে এটা আবার আসছে কেমনে, আবার কেমনে হয় এটা জানতে চাচ্ছে। এটা সম্পর্কে এনে বিস্তারিত আলোচনা করো। অমিতা বড়ুয়ার পরে বলতে হবে, খেয়াল করেন। বান্তে এটা
অবিদ্যাটা হচ্ছে যে আমাদের অতীতের অবিদ্যার কারণে আমাদের সংস্কারের উৎপত্তি। এভাবেই যখন অবিদ্যার কারণে যখন মূল উৎপত্তি, এরপরে আমরা তৃষ্ণা এবং উপাদান পর্যন্ত গিয়ে সেটা যখন তৃষ্ণাটা যখন অনেক বেশি গাঢ় হয়ে যায় বা এটা জন্ম দিয়ে দেওয়ার পর্যন্ত ক্ষমতা হয়ে যায়, তখন সেটা উপাদান হয়ে যায়। এই উপাদান হলে আমাদের পুনরায় সেটা আবার ভব বা আবার পুনরায় জন্ম দিচ্ছে। তাহলে এই অবিদ্যাটা পুনরায় এটা কিন্তু আমাদের মধ্যে থেকে যাচ্ছে। আমরা অবিদ্যার কারণে কিন্তু সব কাজগুলো করে আসতেছি। সংস্কার করলাম, এই যে বেদনা করলাম, মানে সবকিছু কিন্তু অবিদ্যার কারণে। এই অবিদ্যাটা কখন আবার যখন আমার এটা কিন্তু এই অবিদ্যাটা কিন্তু আমাদের ভবাঙ্গের মধ্যে এটা কিন্তু থেকে থাকে সুপ্ত আকারে, কারণ আমার মধ্যে কোনো ধরনের কোনো বিদ্যা উৎপন্ন হয় নাই। যখন আবার সেটা সুযোগ পাবে তখন সেই মুহূর্তে আবার অবিদ্যাটা আমার উৎপন্ন হয়ে যাবে। দীপেন বাবু মানে বলছেন ক্লেশ। তাহলে আবার বলেন, আমি আবার একবার বলতেছি। সেই ক্ষেত্রে অবিদ্যাটা অতীতের জন্য ব্যবহার হবে না, এটা সব কাজের জন্য ব্যবহার হচ্ছে এখানে। না, এটা মানে আরেকটা বিষয় হচ্ছে এটা তো অতীত। আমরা যদি চিন্তা করি যে অবিদ্যার কারণেই কিন্তু আমার সংস্কারটা হয়েছে, ওইটা অবিদ্যা যদি না থাকতো তাহলে আমার সংস্কারটা হতো না। কিন্তু ওই সংস্কারটাও কি অবিদ্যা নয়? ওইটাও তো অবিদ্যার কারণে হয়েছে। এরপরে যখন আমার সংস্কারের পরে কি হচ্ছে, এই সংস্কারের পরে হচ্ছে বিজ্ঞান। ওই বিজ্ঞানটাও কিন্তু আমার কিন্তু অবিদ্যাটা কিন্তু অতীতেই, ওইটা কিন্তু অতীতে ফেলে আসছে, কিন্তু ওই বিজ্ঞানটা যখন আমার আবার উৎপন্ন হচ্ছে সেটাও কিন্তু আমার কিন্তু অবিদ্যার কারণে। অবিদ্যা আছে বিদায় তো আমার এটা উৎপন্ন হচ্ছে। আমরা দেখেছি না, অবিদ্যা নিরোধ হলে সংস্কার নিরোধ হলে বিজ্ঞান নিরোধ। তো অবিদ্যায় যখন আছে তো এগুলা তো আর নিরোধ হচ্ছে না, একটার পর একটা আমার উৎপন্ন হচ্ছে। এগুলা এক দৃষ্টিতে সবগুলা হচ্ছে অবিদ্যার কারণে এগুলা হচ্ছে আমার নাম রূপ সরায়তন স্পর্শ। তাহলে বিজ্ঞানটাও কি অবিদ্যা? এটা অবিদ্যা আছে বিদায় আমার এটা বিজ্ঞানটা আমি উৎপন্ন করেছি, সরায়তন উৎপন্ন করেছি, স্পর্শ করেছি, এরপরে বেদনা। আচ্ছা, ঠিক আছে। ঠিক থাকলে হবে না, বলতে হবে তো। অর্থাৎ আমাদের যতগুলো পাচ্ছে এগুলো সবগুলোই আসলে অবিদ্যা হিসেবে ধরতে হবে আর কি। অমিতা বড়ুয়া বলেন তো দেখি। আচ্ছা বান্ধব, এখানে মানে আমাদেরকে ধরতে হবে যে প্রথমে অবিদ্যা আর সংস্কার এগুলো অতীত জন্ম থেকে, মানে অতীত জন্মের কারণে আমরা মানে এখন আমরা বিজ্ঞানটা পাইছি। তো এখানে অতীত জন্মের কারণে বিজ্ঞান, আমরা যে এখন যে কর্মগুলো করতেছি বিজ্ঞান, তারপর নাম রূপ সরায়তন স্পর্শ বেদনা তৃষ্ণা, এগুলো যখন মানে ওই উপাদানের মধ্যে চলে যাবে আসক্ত, মানে এখানে যখন আমরা যে এখন আবার অতীত জন্মের যে অবিদ্যা সংস্কার গুলো আবার এখন যেহেতু আমাদের কাছে আবার উৎপন্ন হচ্ছে, তো এগুলো উৎপন্নের কারণে আবার আমরা মানে আবার আমাদের এগুলো যে আমাদের ভবাঙ্গের মধ্যে সংযোজিত হয়ে যাচ্ছে। সংযোজিত হওয়ার পরে যখন আমরা আবার পুনরায় মানে জন্মগ্রহণ করে যেখানে যায়, তখন আবার মানে অবিদ্যা সংস্কার বিজ্ঞান এগুলো উৎপন্ন হবে বান্ধব। এখন যেগুলো করতেছি এগুলো আবার পুনরায়। ঠিক আছে, বলছেন সুন্দর করে, তবে আমিও বলছি যে একদম গুছানো হয় নাই, তো এই জন্য দীপেন বাবু প্রথমে জিনিসটা নিতে পারেন নাই। এ নিয়ে খুব সুন্দর করে বলছে অবশ্য। আমি আবার যে বিজ্ঞানটা করলাম, আবার যে সংস্কারটা করলাম, এই বিজ্ঞান এটা কিসের সমষ্টি? নিশ্চয়ই চৈতসিকের সমষ্টি। দীপেন বাবু বুঝছেন বিজ্ঞানটা কিসের সমষ্টি? চৈতসিকের সমষ্টি। ওই চৈতসিক রাশির মধ্যে শ্রোতাপত্তি মার্গ থেকে একেবারে অরহৎ ফল না হওয়া পর্যন্ত
আমরা ক্রমিকভাবে শ্রোতাপত্তি মার্গের মধ্যে এটা বিদ্যার প্রবেশ ঘটেছে, কিন্তু অবিদ্যার আভাস, অবিদ্যার কার্যক্রম এটা অরহৎ মার্গ পর্যন্ত থাকে, ফলে গিয়ে অবিদ্যা চূড়ান্ত আকারে সমূলে সমুচ্ছিন্ন হয়ে যায়, একেবারে নিঃশেষ হয় অরহৎ ফলে গিয়ে। কিন্তু অরহৎ মার্গ পর্যন্ত আমরা অবিদ্যার কার্যক্রম দেখেছি। তার মানে আমরা যে বিজ্ঞান বলতেছি, এই বিজ্ঞানগুলো যদি চৈতসিকের সমষ্টি হয়, ওই চৈতসিক রাশির মধ্যে অটোমেটিকভাবে একটা অবিদ্যা চৈতসিক ঢুকেছে কিনা, সব চৈতসিকের সঙ্গে একটা অবিদ্যা চৈতসিকও ঢুকেছে কিনা, বুঝছেন? এখন ঢুকছে কিনা ঢুকে নাই, ঢুকেছে। এই ঢুকেছে, এটাই অবিদ্যা। এটা এই অবিদ্যা আবার ওই অবিদ্যা তৈরি করেছে। সেই অবিদ্যার কারণে আমার আবার পুনরায় চলছে। এই জন্য আমি একদম প্রথম দিনে বলছিলাম, কালকে মনে হয়, অবিদ্যাকে আমরা এখানে এককভাবে এভাবে দেখলেও ও এককভাবে না, ওর সাঙ্গভাঙ্গ, ওর অবস্থা, এটা একটা চিত্ত আর কি, অবিদ্যা সম্প্রযুক্ত একটা চিত্ত। ওই চিত্তের কারণে আমার কি হলো, যে জন্ম হলো, সংস্কার হলো পুনরায়, ওইভাবে। আশা করি পুরা কমপ্লিট হয়েছে দীপন বাবু। হ্যাঁ বান্ধব, বুঝতে পারছি। বান্ধব, এখানে আর একটা বিষয়, সেটা হচ্ছে কি প্রতীত্ব সমুৎপাত, আমরা যেটা 12 প্রকার নিদান যেটা দেখছি, এগুলো তখনই হবে যখন আমাদের মধ্যে ওই আমাদের চিত্ত জ্ঞান বিপ্রযুক্ত থাকে। সেই ক্ষেত্রে যদি জ্ঞান সম্প্রযুক্ত হয়, সেক্ষেত্রে তো বিদ্যা বা এই প্রতীত্ব সমুৎপাত এইগুলো কি আসবে? যখন জ্ঞান সম্প্রযুক্ত হয় তখন এটা চাকা ঘুরে যায়, উল্টো হয়ে যায়। বিদ্যার প্রত্যয়ে আসাংখারা বা সংস্কার নিরোধ, অবিদ্যার নিরোধে সংস্কার নিরোধ আমরা পড়েছিলাম, মনে আছে? অবিদ্যার নিরোধ মানে হচ্ছে যে আমার বিদ্যা উৎপত্তি হয়েছে, আর বিদ্যা উৎপত্তি হইলে মাত্র সংস্কার নিরোধ হবে। পান্থে এটা তো অবিদ্যা তো আমরা একেবারে নিরোধ দেখেছি, যে মানে অবিদ্যার শেষ দেখেছি যে শ্রোতা মানে অরহত্ত ফল যারা লাভ করেন ওনারাই মার্গ পর্যন্ত অবিদ্যাটা থাকে। তো সেই ক্ষেত্রে ওই ওই অবস্থায় তো আসতেছে যে এই সংস্কার, অবিদ্যা নিরোধে সংস্কার নিরোধ, এর আগে তো নয় না। এর আগে কি আমরা কি এই যে সবগুলাই তো তাহলে পান্থা অবিদ্যায় আচ্ছন্ন? এটা ক্রমিক ভাবে আর কি, শ্রোতাপত্তি মার্গের মধ্যেও আমরা বিদ্যা উৎপন্ন করেছি, এবং ওই যে মাপে বিদ্যা উৎপন্ন করেছি সেই মাপের বিদ্যার ফলও আমরা পেয়ে চলেছি, পেয়ে চলে, ঠিক আছে? এবং এটা ক্রমিক ভাবে অরহৎ মার্গে গিয়ে ফলে গিয়ে এটা চূড়ান্ত ভাবে হয়ে যায়। এখনো আমরা যে পরিমাণে বিদ্যা উৎপন্ন করব, সেই পরিমাণে সুফল শ্রোতাপত্তি মার্গ লাভ করার আগেও প্রত্যেকটা চিত্তের মধ্যে আমাদের বিদ্যা উৎপন্ন, অবিদ্যা উৎপন্ন, এই ব্যাপারটা আমরা এখনো দেখতেছি। এখনো বিদ্যা সহগত চিত্ত নাই কি আমাদের? বান্তে এখন বিদ্যা আছে, ঠিক আছে, কিন্তু এই বিদ্যা তো আমার সংস্কার নিরোধ করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সংস্কার নিরোধ হচ্ছে না কেন? অবশ্যই হবে সংস্কার নিরোধ। আমি যেই যে চিত্তগুলো অনিত্য দুঃখ অনাত্মা দ্বারা ঠিকঠাক মতো বুঝতে পারবো, জানতে পারবো, তুমি খেয়াল করে দেখো, ওই বিষয়ে নর্মালি তুমি অবিদ্যা সম্প্রযুক্ত হয়ে যে কাজটা করো, তখনের কার্যক্রম, তখনের মানসিকতা একরকম। আর যে মুহূর্তে তুমি এটাকে অনিত্য দুঃখ অনাত্মা রূপে ভালো রূপে চিহ্নিত করতে পেরেছ, তখন ওই বিষয়ের ধারণা, দুই ধারণার মধ্যে অনেক তফাৎ এবং অনেক ব্যবধান
তুমি নিজেই দেখে যাবে এটা। আর যদি বলো যে কি না না আতন এরকম থাকে বোধ হয় সবসময়, তার মানে আমাদের ক্রমিক ডেভেলপ হচ্ছেই না। যেটা শ্রোতাপত্তি মার্গ লাভ করার আগ পর্যন্ত আমাদের ক্রমিকভাবে ওই জায়গাগুলো ডেভেলপ হয়ে আসে, তো হুট করে ওখানে জাম দেওয়া যায় না, এটা ক্রমিকভাবে ওখানে আস্তে করে উঠে। এই উঠতে 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 আমি বিদ্যার সিঁড়ি বেয়ে উঠতেছি না, বুঝে গেছো? বানতে, হ্যাঁ। তো বানতে আমার তো অতীতের অনেক অবিদ্যার সংস্কার আছে, তো ওগুলো তো সুযোগ পেলে তো আমাকে ফল দিবে। তো ওই ওখানে সংস্কার সুযোগ গুলা পেলে কোথায় ফল দেবে? তুমি শ্রোতাপত্তি মার্গ লাভ করলে মাত্র তোমাকে যেগুলো চারি অপায়ের যেগুলো তোমাকে প্রতিসন্ধি আকারে ফল দেওয়ার মতো শক্তি থাকলেও আর প্রতিসন্ধি হওয়ার মতো কোনো ঘটনা ওরা হারিয়ে ফেলে, ছিন্ন হয়ে গেছে না। এবং সেটা ছাড়াও আমরা প্রতিনিয়ত পুণ্যকর্ম এবং এই যে আমরা অভিধর্ম গবেষণা করতেছি, অভিধর্ম যারা বুঝতেছেন তাদের অনেকগুলো অপায়িক অবস্থা আপনারা এমনিতেই আপনারা এগুলো ছিন্ন হচ্ছে যে কাটতেছে যে নিজে থেকেই বুঝবেন। অনেক কার্যক্রম এখন আপনারা আর করতে পারতেছেন না চাইলেও। আগে শুধু শুধু হইলেও ঘরের অন্যদেরকে হিংসা করতেন, ঝগড়াঝাটি করার জন্য প্ল্যানিং করতেন, কিভাবে আজকে ঝগড়া করব, কিভাবে তাকে ফেঁসে ফেলবো, হ্যাঁ বাড়ির মানুষ ওইটা সেটা এই জাতীয় একটা ফ্যাস মানসিকতা মনে মনে খেলতো এটা। কিন্তু এখন সেটা খেলতে শুরু করলেও আবার আরে এগুলো কি করতেছি, আবার নতুন করে সংস্কার বানাচ্ছি, নতুন করে দুঃখ সৃষ্টি করতেছি। এই যে জ্ঞানটা আমাকে প্রতি মুহূর্তে প্রতি ফলে ফলে কি করতেছে, আমাকে সাহায্য করতেছে না? তাইলে এগুলোকে বিদ্যার আবির্ভাবে এরকম হচ্ছে নয় কি? যদিও বা এটা হ্যাঁ আমাদের এটা যত্ন না করলে এটা আবার ভেস্তে যাবে, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত না যাইলে এগুলো ভেস্তে যায় আবার। তবে ভেস্তে যাইলেও যেহেতু এই জগতের মধ্যে বুদ্ধ চর্চা, বুদ্ধের জ্ঞান চর্চা এগুলো অতি দুর্লভ, এগুলো সচরাচর ভেস্তে যায় না, এগুলো অনাদি অনন্ত কল্পান্তর পরেও এগুলো ফল দেওয়ার মতো ক্ষমতা রাখে, অনেক শক্তিশালী। এগুলো সহজে পাচ্ছি, একদম মাগনামুক্ত প্রত্যেক দিন আলোচনা করার সুযোগ পাচ্ছি। হয়তো আমাদের কাছে এটা ইজি মনে হতে পারে, কিন্তু আপনি যে পর্যন্ত গেছেন আপনার বন্ধু বান্ধবী কাউকে জিজ্ঞেস করে দেখিয়েন, এগুলো বললে হা করে থাকবে তারা। আপনাদের বন্ধু বান্ধবী আছে না, জিজ্ঞেস করে দেখলে দেখবেন যে এগুলো কিছুই, এবং এই জায়গাতে আবার তাকে এতটুকু করিয়ে আনা, এটা কিন্তু আচার ঠিকানি কথা ওনার জন্য না। এগুলো আমাদের সবকিছু কর্মসংযোগে এইভাবে ঘটে যাচ্ছে। যে এনি পুরো বিষয়টা কি বোঝা গেছে? এখন বিদ্যুৎ উৎপন্ন হলে এখন সংস্কার নিরোধ হয়, সংস্কার নিরোধ না হলেও ওই সংস্কারটা যেভাবে হওয়ার কথা, তুমি অবিদ্যা পুরো দমে যখন টাইট ফিট করে থাকতো তখন যেই পরিমাণে সংস্কার হইতো সেভাবে হয় নাই। বিদ্যা এখানে দখল নিয়েছে। বিদ্যা যখন আশ্রিত হয় তখন তিনি কুশলে, তারপরে রূপবচর কুশলে, তারপরে ক্রমান্বয়ে লোকোত্তর কুশলে তিনি পৌঁছেন। কুশলে, রূপবচর কুশলে এবং লোকোত্তর কুশলে ক্রমান্বয়ে পৌঁছেন। হঠাৎ করে চাইলে কেউ রূপবচর কুশলে পৌঁছে যেতে পারে না। আমরা কি দেখেছিলাম? প্রথমে কুশল করা দান এবং শিলাদির মাধ্যমে, সপ্তবিশুদ্ধির মধ্যে প্রথমে এগুলো আছে না, শিলবিশুদ্ধি, তারপরে শিলবিশুদ্ধি, দৃষ্টি বিশুদ্ধি, তারপরে
আমাদের ওই প্রস্থান নীতির এটা আবার পরে ওই জায়গায় আবার যেতে হবে, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমরা এখানে কেন আসছি এটা খেয়াল রাখতে হবে। বান্তে এখানে তো ওই চতুর্থ যেটা ওইটা নাকি, আচ্ছা পঞ্চম যেটা প্রজ্ঞপ্তি নাম রূপের সহিত নামের হ্যাঁ, জীবিত ওই প্রত্যয়, জায়গাগুলো ওইটা বোঝার জন্য বুঝতে- আবার আমরা ওখানে পৌঁছতে হবে। এই প্রস্থান নীতির আলোচনা এটা পুরো শেষ করার পরে ওই জায়গায় যেতে হবে আবার। প্রস্থান নীতি, বৌদ্ধ দর্শন, এখান থেকে এক লাইন করে আলোচনা করে যাও। বান্তে কোনগুলা? 62 পৃষ্ঠা, প্রস্থান নীতি। হেতু, আলম্বন, অধিপতি ওগুলো? এগুলো ঠিক আছে, এগুলোর আগে একটা কথা আছে তো, ওই কথাটা পড়তে হবে আগে। নামটা তাহলে এখানে প্রত্যয় সংগ্রহের সংখ্যাপত্র এটা শুদ্ধ পরে বললে হবে না, এর উপরে 258 পৃষ্ঠার এখান থেকে পরে গেলে সিরিয়াল ভাবে হবে প্রস্থান নীতি, তারপর প্রস্থান নীতি আসবে। এনিটা কত পৃষ্ঠা আছে দেখো, তুমি বইয়ে পড়তেছ? বান্তে প্রস্থান নীতি লেখা আছে উপরে, এরপরে বৌদ্ধ দর্শন, অভিধান অভিধান, পিটকের। বান্তে এগুলো, বান্তে এর আগে প্রত্যয় সংগ্রহের সংখ্যাপত্র বর্ণনা এটা একটু পড়তে হবে না? হ্যাঁ, এটা এটাই বলতেছি পড়ার জন্যই যাচ্ছি যে। উপযুক্ত পরিচ্ছেদের, তারপরে এর আগে তো বান্তে প্রজ্ঞপ্তি আছে, প্রজ্ঞপ্তি কোনো আলোচনা নেই, জাস্ট করতে কি প্রত্যয় সংগ্রহের সংখ্যাপত্র বর্ণনা, এগুলো থেকে পড়তে হবে। প্রজ্ঞপ্তি থেকে পড়তে হবে সংগ্রহের সংখ্যাপত্র। প্রত্যয়, সাত পরিচ্ছেদের নাম রূপ, ধর্ম। আচ্ছা ঠিক আছে, প্রত্যয় সংগ্রহের সংখ্যাপত্র থেকে পড়ো। কিন্তু ওগুলো আবার পড়তে হবে কোন জায়গায় আমরা ফেলে গেছি এটা মনে রাখিয়েন অমিতা বড়ুয়া, বুঝছেন? উপরোক্ত 7 পরিচ্ছেদে নাম রূপের পার্থক্য জ্ঞানের বিধান প্রদর্শনের পর নাম রূপ সম্বন্ধে আলোচিত। নাম রূপ যৌগিক, যৌগিক রূপ ও যৌগিক, যৌগিক ধর্ম, সংকত ধর্ম, বিধান উপায়ে। একটু মিউট করো অমিতা বড়ুয়া, এটা একটু পড়েন একবার। আচ্ছা, প্রত্যয় সংগ্রহের সংখ্যাপত্র। উপরোক্ত 7 পরিচ্ছেদে নাম রূপের পার্থক্য জ্ঞানের বিধান প্রদর্শনের পর এখন এই 8ম পরিচ্ছেদে সেই নাম রূপ সম্বন্ধে প্রত্যয় জ্ঞান লাভের উপায় আলোচিত। নাম রূপ যৌগিক, নামও যৌগিক, রূপও যৌগিক। যৌগিক ধর্ম সংখ্যাত ধর্ম, মাত্রেই উৎপত্তি ও বৃদ্ধি এক নির্দিষ্ট বিধানে নির্দিষ্ট উপায়ে সম্পাদিত হইয়া থাকে। এই জরাজরের ক্ষুদ্র বৃহৎ কোন ঘটনাই বিনা কারণে সংঘটিত হয় না। ইমাস্মিং সাতি ইদাং উথি ইমাসা উপাদা ইদাং উপাজ্যাতি ইমাস্মিং আসাতি ইদাং না হতি ইমাসা নিরোধা ইদাং নিরুজ্জতি। অর্থাৎ ইহা হইলে উহা হয়, ইহার উৎপত্তিতে উহার উৎপত্তি, ইহা না হইলে উহা হয় না, ইহার নিরোধে উহা নিরুদ্ধ হয়। ইহা যাবতীয় সাংকত ধর্ম সম্বন্ধে জরাজর সম্বন্ধে কার্য কারণ নীতি। কিন্তু ভগবান বুদ্ধ তাহার প্রচারিত এই প্রত্যয় সমুৎপাদ নীতিতে দুঃখের কারণই নির্ণয় করিয়াছেন। হয়েছে, এই আদিতেও হয়েছে, এদূর পর্যন্ত আচ্ছা থাকে। এই জায়গাটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনি মনে হচ্ছে কিন্তু আমাদের বোঝা হয়ে গেছে। হ্যাঁ, আমরা প্রত্যেকে যেহেতু আলোচনা করেছি আগে,
বোঝা হয়েছে? এটা বারবার রিপিট আলোচনা করা উচিত। এনে এই জায়গাটা খুব একদম মনোযোগে এক লাইন করে ইয়ে করো। উপরোক্ত সাত পরিচ্ছেদে নামরূপের পার্থক্য জ্ঞানের বিধান প্রদর্শনের পর এখন অষ্টম পরিচ্ছেদে সে নামরূপ সম্বন্ধে প্রত্যয় জ্ঞান লাভের উপায় আলোচিত। আমরা এটা আলোচনা করতেছি প্রত্যয় জ্ঞান লাভ। প্রত্যয় জিনিসটা কি, বা এটা কিভাবে কি কাজ করে, কেমনে কাজ করতেছে পুরো নামরূপ উৎপাদনের জন্য, নামরূপ সৃষ্টির জন্য, এই বিষয়টা পুরো এখানে খুব সুন্দর করে আলোচিত হবে। খুব খেয়াল করতে হবে পুতুল বাবু, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বুঝছেন? এটা প্রত্যেকটা বিষয় ক্রমান্বয়ে জানলেই বিপাশনা ঠিকঠাক মতো করতে পারে, ঠিকঠাক মতো বিপাশনা করা যায়। তারপরে নামরূপ যৌগিক, নামও যৌগিক, রূপও যৌগিক। যৌগিক মানিত হচ্ছে যে একা উৎপন্ন হতে পারে না। এখানে নামও কখনো একা উৎপন্ন হতে পারে না, রূপও কখনো একা উৎপন্ন হতে পারে না। অনেকগুলা চৈতসিকের সমন্বয়ে কিন্তু নামের উৎপত্তি। ঠিক রূপও হচ্ছে যে অনেকগুলা কোষের মানে উপাদানেই হচ্ছে যে রূপটা তৈরি। সেই জন্য এগুলা যৌগিক, নামও যৌগিক, রূপও যৌগিক, একক কোনো কিছু নয় বলে। উপাসক জ্ঞানশ্রী সিংহ, এই জায়গাটা তো আমরা আগে আলোচনা করেছি অনেকবার, আপনি এটা বুঝছেন ভালো করে? যেটা বুঝছেন এটা বলেন তো। ভান্তে নাম তো হচ্ছে মানসিক ব্যাপার, বা যেগুলো আমরা 52 প্রকার সংস্কার দেখেছি সেগুলো তো যৌগিকই, মানে একা তো নয়। তো নামটা তো যৌগিক, রূপটাও সেভাবে আমরা চারিভূত যেভাবে পেয়েছি, পটবী ধাতু, আপধাতু, তেজ ধাতু, বায়ু ধাতু, সেগুলো রূপের মধ্যেও দেখেছি, মানে যৌগিক। তো একা তো নেই, সেই জন্য যৌগিক, সে কারণে হয়তো যৌগিক। হয়তো বললে হবে না, হয়তো হ্যাঁ সেটাই, হ্যাঁ ভান্তে সেটাই ভাবছি। মৌলিক মানে একক। আমরা মৌলিক পদার্থ পড়েছি, যৌগিক পদার্থ পড়েছিলাম বিজ্ঞানে ছোটকালে। এই মৌলিক মানে হচ্ছে যে একটা বিষয় শুধু, আর যৌগিক মানে হচ্ছে যে অনেক বিষয়ের সমন্বয় হলে তখন যৌগিক বলা হয়। তাহলে নামও যৌগিক, রূপও যৌগিক। তারপরে কথা আসতেছে না। আচ্ছা, যৌগিক ধর্ম অর্থাৎ যৌগিক ধর্মকে বলেছে যে সংকত ধর্ম, মাত্রেই উৎপত্তি ও বৃদ্ধির এক নির্দিষ্ট বিধানে নির্দিষ্ট উপায়ে সম্পাদিত হইয়া থাকে। এই নির্দিষ্ট বিধান বলতে তুমি কি বুঝবা? ভান্তে নির্দিষ্ট বিধান বলতে এগুলা কোনো কিছু মানে এমনি এমনি কোনো কিছুতে ওগুলা উৎপন্ন হয় না, বা উৎপত্তিও হয় না, বৃদ্ধিও হয় না। মানে কতগুলা নির্দিষ্ট বিধানে, নির্দিষ্ট বলতে বলতে অর্থাৎ যেগুলা মহাজাগতিক যেগুলা, যেমন কি চারি ধাতু, মানে এই পটবী ধাতু, আপধাতু, তেজ ধাতু, তারপরে এই যে মানে চৈতসিক, সর্বচিত্ত সাধারণ চৈতসিক, তো কিছু এগুলা তো কিছু জাগতিক একটা বিষয় থাকবে নির্দিষ্ট, এটা বোঝাচ্ছে মনে হয়। নির্দিষ্ট বলতে আমাদের, আমি এটা জিনিসটা এই জন্য ভাঙতে চাচ্ছি, নির্দিষ্ট একটা কারণ না, এটা এটার সঙ্গে মিললে এটা একরকম হয়ে গেছে, ওটা ওইভাবে ওখানে মিললে ওটা একরকম হয়ে গেছে, এভাবে
হাজার কোটি লক্ষ বিলিয়ন বিলিয়ন, এই নিয়মের কোনো শেষ নাই, নিয়মের কোনো সমাপ্তি নাই, এইভাবে অনন্ত অনন্ত নিয়মে। তবে হ্যাঁ, এটার সঙ্গে এটা জোড়া লাগলে এটা হবেই, এটাকেই নির্দিষ্ট নিয়ম বলা হচ্ছে। এটা এইভাবে সংঘষিত হইলে, এটা সংযোজিত হইলে এটা হবেই। এরপরের লাইনগুলোতে আমরা এটা পুরো ক্লিয়ার ভাবে বুঝে যাব। হ্যাঁ, তবে এগুলো একটার সঙ্গে একটা সংঘাত না হইলে এগুলো হবে না। একটার সঙ্গে একটা সম্মিলন হইলেই এগুলো ঘটবে, না হলে ঘটার কোনো সিস্টেম নাই। এই জন্য বলা হচ্ছে যে কি, উৎপত্তি ও বৃদ্ধি এক নির্দিষ্ট বিধানে নির্দিষ্ট উপায়ে সম্পাদিত হইয়া থাকে এই জ্বরের। এই জরাজরের ক্ষুদ্র বৃহৎ কোনো ঘটনাই বিনা কারণে সংঘটিত হয় না। জ্বর এবং অজর যেটাই হবে হোক, জগতে যত কিছু আছে, যা কিছু আমরা দেখতেছি, যা কিছু ঘটনা ঘটতেছে, ঘটবে, যেটাই হোক, যেভাবে হোক, এগুলো সবগুলো এই বিনা কারণে কোনো কিছু হয় নাই, সবগুলো কার্য কারণে ঘটেছে। দেহের অভ্যন্তরে, দেহের বাইরে যা কিছু ঘটেছে সবকিছু কারণেই ঘটেছে, বিনা কারণে কোনো কিছু সংঘটিত হয় নাই। তারপরে পালিটা পড়তে হবে বানতে না, পালি হচ্ছে যে ইমাসমিং সাতি ইদাং হতি, ইহা থাকলে উহা হয়, ইহা থাকলে ইহা হয়। ইমাসমিং উপাদ্যা ইদাং উপাজ্জান্তি, ইমাসমিং আসাতিং ইদাং নাহতি, ইমাচ্ছা নিরোধা ইদাং নিরুজ্জান্তি। ইহা নিরোধ হইলে উহা নিরোধ হয়ে যায়। যেটা আমরা পড়ে আসছি ওইটার উপাদ্য মানে উৎপত্তি, এটার উৎপত্তি তো এটা উৎপত্তি হয়। এটার উৎপত্তি তো ওটা উৎপত্তি হবে, এটার নিষ্পত্তি তো ওটা নিষ্পত্তি হয়ে যাবে। যেমন আমরা বিদ্যার নিরোধে সংস্কার, অবিদ্যার নিরোধে সংস্কারের নিরোধ হয়ে যাচ্ছে। অর্থাৎ ইহা থাকলে উহা হয়, ইহার উৎপত্তিতে উহার উৎপত্তি, ইহা না হইলে উহা হয় না, ইহা নিরোধে উহা নিরুদ্ধ হয়। ইহা যাবতীয় সংকত ধর্ম সম্বন্ধে জরাজর সম্বন্ধে কার্যকারণ নীতি। এটা আমাদের পালির কথাটা বলেছে মনে হয় এখানে। এটাই কার্যকারণ নীতি, মানে এই কার্যকারণ নীতিতেই পুরো সিস্টেমটা চলতে থাকে। কোন কার্যকারণ নীতি? ওই যে দ্বাদশ, অবিদ্যার প্রত্যয় সংস্কার আদি, জরা মৃত্যু মরণ আদি, এগুলো ওই যে ত্রিবৃত্ত ত্রিসন্ধি যেগুলো পড়ে আসছি আর কি, বিংশতি আকার। কিন্তু ভগবান বুদ্ধ তাহার প্রচারিত এই প্রতীত্য সমুৎপাত নীতিতে দুঃখের কারণেই নির্ণয় করিয়াছেন এবং আদিতে বলিয়াছেন, অবিদ্যা প্রত্যয় হইতে সংস্কারের উৎপত্তি হয়। প্রত্যয় অর্থ এখানে কারণ, নিদান, হেতু। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। দেখেন, জগতে এই জাতীয় বিষয়ের কোনো সমাপ্তি নাই, কোনো শেষ নাই, অনেক অনেক অনন্ত অনন্ত বিষয় আছে, কিন্তু বুদ্ধ অত কিছু নিয়ে টানাটানি করেন নাই। কি করেছেন? শুধু দুঃখের কারণ নির্ণয় করিয়াছেন। পতিত্ব সমুৎপাত নীতিতে দুঃখের কারণ নির্ণয় করিয়াছেন, বুদ্ধ আর কোনো কিছু করেন নাই। আরেকটা মজার ঘটনা আছে, আপনারা নিশ্চয়ই এটা দেখে গেছেন, আগে যখন পড়েছেন তখন দেখে গেছেন। বুদ্ধ এটা গবেষণা করতে গিয়ে পুরো জগৎ কিন্তু এখানে চিনা হয়ে গেছে, জগতে কি আছে কি নাই, পুরো নাকি চিনা হয় নাই? পুরো জগতের উৎপত্তি রহস্য কি এখানে চলে আসে নাই? বুদ্ধ এই নীতি ব্যাখ্যা করতে গিয়ে পুরো বিষয়টা চলে আসছে না?
আসছে বান্ধে। কিন্তু তথাপিও বুদ্ধ কিন্তু এই দুঃখের কারণকেই নির্ণয় করিয়াছেন এবং আদিতে বলিয়াছেন অবিদ্যা হইতে সংস্কারের উৎপত্তি। আদিতেই বলিয়াছেন। তারপরে বান্ধে এটা আদিতেই বলিয়াছেন অবিদ্যার প্রত্যয় হইতে সংস্কারের উৎপত্তি হয়। মানে আদিতে মানে অনেক আগে মানে বলে আসছে বা নাকি আদিকাল ধরে? এই যে আমাদের বইয়ে যেটা আমরা পড়েছি না, একদম অবিদ্যার প্রত্যয় সংস্কার প্রথমে যেটা দ্বাদশ নিদানের। আচ্ছা, এটা কথা বলতেছেন। প্রত্যয় অর্থ এখানে কারণ, নিদান হেতু। যাহার সাহায্যে কোনো কার্য সম্পাদিত হয়, ঘটনা ঘটে, ফল উৎপন্ন হয়, তাহাই ওই কার্যের, ওই ঘটনার, ওই প্রত্যয়ের, ওই ফলের প্রত্যয়। সুতরাং বলিতে গেলে প্রত্যয় সাহায্যকারক বা উপকারক। এই প্রত্যয় হচ্ছে যে সাহায্যকারক বা উপকারক। প্রতিটা উৎপত্তির পিছনে প্রত্যয় হচ্ছে প্রধান সহায়ক। সংস্কারের উৎপত্তিতে অবিদ্যা সহায়ক। এখানে পর্যন্ত আমরা থাকি। এর পরটা কালকে পড়বো। অমিতা বড়ুয়া এখানে চিহ্ন দিয়ে রাখেন এই জায়গাটা। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের অপূরণীয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, পূর্বান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়, এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 প্রকাশা বন্দামি ভান্তি দারতেন কাতাং সাবাং অপরাধাং কামাতো মে ভান্তি দুতি আম্পি